সিআইডি হেফাজতে উচ্ছৃঙ্খল তৌহিদ আফ্রিদি। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঘিরে চাঞ্চল্যকর তদন্ত। বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর পুত্র তৌহিদ আফ্রিদি বর্তমানে সিআইডির হেফাজতে রয়েছেন। তবে হেফাজতে থেকেও তার আচরণ উচ্ছৃঙ্খল বলেও জানিয়েছে তদন্ত কর্মকর্তারা। তদন্ত সূত্র জানায়, আফ্রিদিকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময়ও বারবার অস্বাভাবিক আচরণ করতে দেখা গেছে। এমনকি গভীর রাতে ঘুমের মধ্যেও অতীত অপকর্মের কথা ভেবে চিৎকার করতেন তিনি। সিআইডি বলছে, আফ্রিদির বিরুদ্ধে বহু নারী নির্যাতন ও ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা নানা তথ্য ও অভিযোগ তদন্তে গুরুত্ব পাচ্ছে। ইতিমধ্যে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর সামনে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের একজন সায়েম, যিনি ভিডিও বার্তায় দাবি করেন আফ্রিদির কারণে তাকে ডিবি অফিসে নিয়ে গিয়ে হ্যান্ডকাপ পরিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একই সঙ্গে তাকে মুচলেকা দিতে বাধ্য করা হয়েছিল। এছাড়া আফ্রিদির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আরেক কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি অভিযোগ করেছেন, দেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটরই আফ্রিদির ব্ল্যাকমেলের শিকার হয়েছেন। সিআইডি আরও জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও অনেককে মারধর করেছিলেন আফ্রিদি। প্রভাব খাটাতে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে ফোন করাতেন বলেও অভিযোগ রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আফ্রিদি শুধু অনলাইন দুনিয়ায় নয়, রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি। এই মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথী সহ আরও অনেকে অভিযুক্ত। সিআইডির দাবি, আফ্রিদি ছিলেন একটি শক্তিশালী অপরাধ চক্রের সক্রিয় সদস্য। ভুক্তভোগীরা এই চক্রকে নাম দিয়েছে গিভ অ্যান্ড টেক সিন্ডিকেট। অভিযোগ অনুযায়ী যারা এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতেন তাদের হুমকি, গুম কিংবা মিথ্যা মামলার শিকার হতে হতো। তদন্তকারীরা জানিয়েছেন, আফ্রিদির ব্যবহৃত মোবাইল, সিপিইউ ও আইম্যাক ডিভাইসের ফরেনসিক রিপোর্ট হাতে এলেই আরও চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন 35 ব্যক্তি। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন 35 ব্যক্তি। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় অভিযুক্তদের জন্য বড় স্বস্তির খবর। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, 35 জন অভিযুক্তকে মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। সরকারের প্রেস সচিব শফিকুল আলম সোমবার রাতে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সিআরপিসি 173 ধারা অনুযায়ী 35 জনের অব্যাহতির জন্য তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদনে যাদের সুপারিশ করা হয়েছে, ঢাকা জেলার 4 জন, রাজশাহী মহানগর পুলিশ আরএমপি এর 8 জন, ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এর 4 জন, গাজীপুর জেলার 1 জন এবং কুড়িগ্রাম জেলার 18 জন অভিযুক্ত রয়েছেন। এছাড়া প্রেস সচিব আরও জানিয়েছেন, এই প্রক্রিয়া এখনই শেষ নয়। আরও 16 জনের অভিযোগ বর্তমানে প্রক্রিয়াধীন। এর মধ্যে ডিএমপির 103 জন, গাজীপুরের 1 জন, ঠাকুরগাঁয়ের 3 জন এবং ঢাকা জেলার আরও 9 জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, যারা সত্যি মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল তাদের দায়মুক্তি নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। এই সিদ্ধান্তে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মিথ্যা মামলার শিকার হওয়া অনেক পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উমামা ফাতেমা বসতেই বুম সরিয়ে নিলেন মজ্জ সাংবাদিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নতুন এক বিতর্ক। ভিপি প্রার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সংবাদ সম্মেলন বয়কট করেছেন মজ্জ সাংবাদিকরা। ঘটনাটি ঘটেছে সোমবার 1 সেপ্টেম্বর সন্ধ্যা 6:30টায় ডাকসু ভবনের সামনে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে নির্বাচন স্থগিত বিষয়ে হাইকোর্টের আদেশ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন উমামা ফাতেমা। তিনি নির্ধারিত আসনে বসতেই উপস্থিত মজ্জ সাংবাদিকরা প্রতিবাদ হিসেবে নিজেদের মাইক ও বুম সরিয়ে নেন। এর আগেই 29 আগস্ট মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন MRA সামাজিক যোগাযোগ মাধ্যমে উমামা ফাতেমা দেওয়া কিছু মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। অভিযোগ, তিনি মজ্জ সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করে কটূক্তি করেছিলেন। প্রসঙ্গে MRA সভাপতি ফখরুল ইসলাম বলেন, উমামা ফাতেমা ডিজিটাল মিডিয়ার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেছেন। এতে মাল্টিমিডিয়া সাংবাদিকরা ক্ষুব্ধ। আমরা তার কাছ থেকে ভুল স্বীকার ও প্রকাশ্যে ক্ষমা দাবি করছি। তা না হলে ধারাবাহিকভাবে তার সংবাদ সম্মেলন ও অনুষ্ঠানগুলো বয়কট করা হবে। সংগঠনের সাধারণ সম্পাদক জানান, জুলাই অভ্যুত্থানের নেত্রী হিসেবে উমামা ফাতেমাকে সম্মান জানালেও সাংবাদিকদের নিয়ে কটূক্তি মেনে নেওয়া সম্ভব নয়। তিনি দ্রুত ক্ষমা না চেলে ভবিষ্যতেও সাংবাদিকরা একই অবস্থান নেবেন। 51 সদস্যের উপদেষ্টা পরিষদ আসছে এনসিপির। জুলাই অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবার গঠন করতে যাচ্ছে 51 সদস্যের উপদেষ্টা পরিষদ।
দলটির নেতারা জানিয়েছেন এই পরিষদ কার্যনির্বাহী ক্ষমতা সম্পন্ন হবে না, বরং কেবল নীতিগত দিক নির্দেশনা ও পরামর্শ দেবে। উদ্দেশ্য হলো তরুণ নেতৃত্বের সঙ্গে অভিজ্ঞ নাগরিকদের মধ্যে একটি ভারসাম্য তৈরি করা। এনসিপি সূত্র জানায়, উপদেষ্টা পরিষদ গঠনের কাজটি অত্যন্ত সতর্কভাবে করা হচ্ছে। যারা দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ, বিতর্কবিহীন এবং এনসিপির দলীয় আদর্শ ও জুলাই স্পিরিটকে ধারণ করবেন, কেবল তারাই থাকবেন এই পরিষদে। দলটির যুগ্ম আহ্বায়ক এবং সার্চ কমিটির সদস্য ডক্টর আতিক মুজাহিদ বলেন, উপদেষ্টা হওয়ার জন্য বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক ব্যক্তিত্ব আগ্রহ দেখিয়েছেন। সেখান থেকে প্রায় 20টি বিশেষায়িত সেক্টরের অভিজ্ঞতা নিয়ে আমরা 51 জনের চূড়ান্ত তালিকা করছি। এই তালিকায় বড় চমকও থাকবে। নির্ভরযোগ্য সূত্র বলছে, উপদেষ্টা পরিষদে থাকবেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত 10 জন প্রবীণ নেতা, পাশাপাশি সাবেক আমলা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, শ্রমিক নেতা, আইনজীবী এবং সাবেক সামরিক কর্মকর্তারাও জায়গা পাবেন। এর আগে গত 16 মে 12 সদস্যের একটি সার্চ কমিটি গঠন করে এনসিপি, যার সমন্বয়ক ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপির বিশ্বাস, বর্তমান রাতের তরুণ নেতৃত্বের বয়স গড়ে 25 থেকে 35 বছরের মধ্যে। সামনে দীর্ঘ রাজনৈতিক পথ চলা, তাই প্রতিটি পদক্ষেপে প্রবীণদের পরামর্শ অত্যন্ত জরুরি। আর এই উপদেষ্টা পরিষদই হতে পারে তরুণ নেতৃত্বের জন্য একটি দিক নির্দেশক শক্তি। দলীয় নেতারা জানিয়েছেন, চলতি মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে এই 51 সদস্যের উপদেষ্টা পরিষদের। এখন রাজনৈতিক মহলের নজর কারা থাকছেন সেই চমকপ্রদ তালিকায়। সংস্কৃতির অবসান ঘটাতেই হবে তারেক রহমান। দেশব্যাপী চলমান মব সংস্কৃতির অবসান ঘটানোর উপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নতুনভাবে আবির্ভূত এই মব সংস্কৃতি আইন বহির্ভূত এবং হিংসাত্মক এক আচরণ, যা জনমনে ভীতি ও আতঙ্ক তৈরি করছে। তাই যে কোনো উপায়ে এই প্রবণতা বন্ধ করতে হবে। বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি আহ্বান জানান। একই সঙ্গে দলের নেতাকর্মী ও দেশবাসীকে অভিনন্দন জানান। তারেক রহমান বলেন, 1.5 যুগ ব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মদান তখনই সার্থক হবে যখন দেশে অবাধ নির্বাচন, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আর এর জন্য জনগণের নির্বাচিত জবাবদিহিমূলক সরকার গঠন জরুরি। তিনি আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ভূমিকাও তুলে ধরেন। বার্তায় তারেক রহমান জোর দিয়ে বলেন, গণতন্ত্রের প্রতিষ্ঠা, আইনের শাসন, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আর এর জন্য দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।